দেখো আমাদের আমি জানতাম যে তোমাদের 6টা যেহেতু থিওরি, সো আমি আস্তে ধীরে পড়ানোর টার্গেট ছিল, কিন্তু এখন ইউনিভার্সিটি যেহেতু আমাকে বলে দিচ্ছে যে সিলেবাস দ্রুত শেষ করতে হবে, সো আমাদের ক্লাস করতেই হবে। এবং এই যে C341 আমার যে পার্টটা, বেসিক্যালি এই পার্টটা আসলেই মানে একদম লাইভ ক্লাসের বিকল্প, আসলে খুবই কঠিন। কোর্সটা এমন জিনিস যে আসলে তোমার সিলেবাসটা আমি একদিনে বেশি কিছু পড়ালে তোমাদের লাভ হবে না, বা একদিনে বেশি কিছু পড়ানো 341 কোনটা? জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, আতিক স্যারের বাকি অংশ। আতিক স্যারের পরেরটা? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি একদিনে তোমাদের অনেক বেশি কিছু পড়াইতে পারবো না, আবার সিলেবাসটা অনেক বড়, বুঝতে পারছো? তো এই কোর্সটা যদি আমার জুলাই মাসে, আমি এই কোর্সটা স্যার ইউটিউবে ভিডিও দিতেছেন স্যার, এইভাবে দিলে ভালো হয়। না না, এই কোর্স আমি এই ভিডিও দিতে পারবো না। তো অনেক কথা কন্টিনিউয়াস কথা বলা, এখানে আসলে ইয়ে নাই। ইউটিউবে ভিডিও দিচ্ছি আমি তোমাদের ওই কোর্সটা C311 আমি ওটা ইউটিউবে পুরোটাই দিব আশা করি, যেহেতু আর ওটাতে, কিন্তু এই কোর্সটা আমি ইউটিউবে ভিডিও দেওয়াটা কঠিন। দিলেও আমি স্যার এই কোর্সটা কি পুরোটা ম্যাথ? স্যার পুরোটা ম্যাথ নাকি থিওরি আছে? 50-50। স্যার আমাদের ইয়া কতটুকু গেছে স্যার? ইয়া ওই 311 1/4 স্যার, ভাগের এক ভাগ। বাকিটা মানে 4 ভাগের এক ভাগ শেষ হয়েছে স্যার। কাছাকাছি 4/1 কাছে, হ্যাঁ 4/1 বলতে পারো, মানে এক সেট চলে আসছে, এটা হচ্ছে সহজ কথা, তোমাদের এক সেট কভার হয়ে গেছে। তো তাহলে স্যার এটা শেষ হইলে পরে স্যার আমরা 341 যেটা না সরি ভাই, ওই নাই, কারণ সিলেবাসটা অনেক বড়। এখানে মনে করো টোটাল আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার, তারপরে যে চ্যাপ্টার গুলো অনেক বেশি বড়, তোমাদের কষ্ট হয়ে যায়, অ্যাবজর্ব করতে পারবে না, বুঝতে পারছো? আমার যেমন কষ্ট হবে শেষের দিকে টান দেয়া, তোমাদেরও কষ্ট হবে। তো আমাকে এই কোর্সের জন্য সপ্তাহে মিনিমাম, হ্যাঁ বলো। স্যার আমাদের সমস্যা হচ্ছে কি স্যার, এই যে 311 কিন্তু স্যার দুইটা পার্ট। তো স্যার মিডের আগেরটা হচ্ছে স্যার মানিক স্যার এখন কন্টিনিউয়াস নিচ্ছে ক্লাস, পরে স্যার আপনি সেকেন্ড পার্টটা নিচ্ছেন। সাকিব স্যার আবার হচ্ছে আমাদের এই যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নিবে, প্লাস আমাদের এই যে ইয়ার আরসিসি ক্লাস নিতেছে, আবার ওই যে জিওটেক ইঞ্জিনিয়ারিং স্যার দিতেছে। সব মিলে স্যার এত ক্লাস হয়ে গেছে যে স্যার এটা অনেক লোড হয়ে গেছে আমাদের উপরে স্যার। মানে ডেইলি স্যার ক্লাস থাকে, প্লাস স্যার ভিডিও অনেকগুলো স্যার, এই যে এখন পর্যন্ত স্যার আরো 2টা ভিডিও দেখা বাকি আছে স্যার। মানে দেখে টাইম মিলাইতে পারতেছি না। এই তো কয় বছর, তাই 2 বছর, 2 বছর তো না, তারপর শেষ হয়ে যাবে, লাইফে আর পড়াশোনা নাও করতে হইতে পারে। তো এগুলো নিয়ে আসলে স্যার ফোনের দিকে স্যার তাকায় থাকতে স্যার মানে আর ভালো লাগে না স্যার, বোরিং, মানে বোরিং জিনিস দেখতে ভালো লাগে না স্যার। না এগুলো স্যার পিকগুলো কি আজকে দিয়ে দিবেন? স্যার পিকগুলো কি আজকে দিবেন? হ্যাঁ দিয়ে দেব। বোরিং ক্লাসে যাই বলো, এখন আসলে বাস্তবতা, তোমাদের 3-1টা ইম্পর্টেন্ট অনেক। তো আমি আমাদের কোর্সে চলে আসি, কথা বললে অনেক কথা বলা যাবে। দেখো আমাদের সিলেবাসটা, আমি কি তোমাদের সিলেবাস দেখেছিলাম? C41 এর সিলেবাস দেখেছিলাম? না স্যার। আচ্ছা যাই হোক, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? এটাই তোমাদের সিলেবাস। এই দেখো, এই কোশ্চেনে যে হলুদ মার্ক করা অংশটা, এই অংশটা হচ্ছে আমি নিব। আমার চ্যাপ্টার থাকবে সয়েল কম্প্যাকশন, এটা একটা চ্যাপ্টার। পারমিয়াবিলিটি এন্ড সিপেজ একটা চ্যাপ্টার, সরি পারমিয়াবিলিটি, সিপেজ এন্ড ফ্লোনেস একটা চ্যাপ্টার। স্ট্রেস সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল এটা একটা চ্যাপ্টার। কম্প্রেসিবিলিটি একটা চ্যাপ্টার, না সরি কম্প্রেসিবিলিটি এন্ড সেটেলমেন্ট বিহেভিয়ার একটা চ্যাপ্টার। সো আমার চ্যাপ্টার হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা চ্যাপ্টার। এই চারটা চ্যাপ্টার দেখো, তো এই চারটা চ্যাপ্টার সবগুলোই বড় এবং খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমার পার্টে যেটা পড়ছে, আতিক স্যারের পার্টে যেটা পড়ছে সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেসিক ডেভেলপ করার জন্য। আতিক স্যারের পার্ট থেকে যা শিখবা এই পার্টে মোটামুটি তার ওই বেসিকটা অনেকটা কাজে লাগবে। এবং আমরা যদি আমাদের রেফারেন্স বইয়ের কথা বলি, তো
তো আমাদের রেফারেন্স বই আমরা মোটামুটি ফলো করব এই বইটা, টেক্সট বুক অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্রজ এম দাস, বিএম দাস বলে। ওকে, এই বইটা থেকে আমরা মোটামুটি সবগুলো চ্যাপ্টার করবো। আরেকটা আছে আমাদের, যাই হোক আমি দুইটা বই তোমাদের, আমি যেই দুইটা বই ফলো করবো এই দুইটা বইয়ের পিডিএফ তোমাদের দিয়ে দিব। যেহেতু পিডিএফটা হচ্ছে একটু বড় লার্জ সাইজের, সেটা আমি তোমাদের গুগল ড্রাইভে দিয়ে দিব এই আজকে কালকের মধ্যেই। তো আমরা বিএম দাস এর বই আমরা ফলো করা শুরু করব কমপ্লেক্সনে। তো বিএম দাস মানে আতিক স্যার দিছে বইটা দিচ্ছে, দিয়েছে, তাহলে আর আমি দিচ্ছি না, ওইটারে আমি কমপ্লেক্সন চ্যাপ্টারটা পড়ব। ওকে, তো আমরা শুরু করতে পারি। সরি, আমি আরেকটা বই পড়াবো, সেটা হচ্ছে আরোরার বই। আজকে আমি আরোরার বই পড়াবো। এই বইটা তোমাদের, এই বইটা কিনতে হবে, সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ডক্টর কে আর আরোরা। এই বইটা হচ্ছে এখন যদি তোমরা নাও কিনতে পারো, পরবর্তীতে তোমাদের কাছে এই বইটা রাখা উচিত। ওকে স্যার, এটা পিডিএফটা দিয়ে দিয়ে পিডিএফ দিয়ে দিব, ওটা বই দিয়ে দিব, কিন্তু বইটা পরবর্তীতে কিনে ফেলো। আচ্ছা তো আমরা স্যার কেউ কিনবে না স্যার, স্যার কেউ কিনবে না, পিডিএফ আর কেউ কিনবে না স্যার। আচ্ছা, কিছু করার নাই, এখন লকডাউন, যাই হোক কিনতেও তো বলতে পারবো না। ওকে, আমরা শুরু করি। দেখো, আমরা প্রতি 30 মিনিট পর পর আবার কানেকশন দিয়ে আসতে হবে, তো টাইম নষ্ট করে আমাদের সমস্যা হবে। স্যার কয় ঘন্টা করাবেন স্যার? ছোট দুইটা টপিক করাবো, 2-3টা টপিক কথা বলবো। সো আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে কম্প্যাকশন অফ সয়েল। আমি এটা তোমাদের, যদিও এই চ্যাপ্টারটা আসলে আমাদের সিলেবাসের শেষের দিকে, মানে বইয়ের শেষের অংশে, সো বাট যেহেতু এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং একটু সহজ আছে, তো এটা দিয়ে আমি শুরু করতেছি। সো কম্প্যাকশন অফ সয়েল, কম্প্যাকশন মানে কি বলতো? আমরা এখানে কম্প্যাকশন অফ সয়েল, কম্প্যাকশন মানে হচ্ছে চাপানো, তাই না? কম্প্যাক্ট করা, স্যার একটার সাথে একটা চাপ দেওয়া। চাপ দেওয়া। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্প্যাকশন অফ সয়েল, অর্থাৎ সয়েলের চাপ দেয়। এই চাপটা কিভাবে দিব? কোন জায়গায় যদি আমরা একটা বিল্ডিং তৈরি করি, সেক্ষেত্রে কি সয়েলের উপর চাপ আসতেছে না? যে কোনো জায়গায়, মনে করো আমি একটা মাটির উপর যদি বিল্ডিং করি, তাও কি সয়েলের উপর চাপ আসতেছে, বা আমি যদি একটা জায়গায় হাতুড়ি দিয়ে পিটাই, তাও সয়েলের উপর চাপ আসতেছে, তাই না? কিন্তু এই যে কম্প্যাকশনটা, এই আমাদের সয়েলে কম্প্যাকশন বলতে বুঝবো আমরা মেকানিক্যাল ফোর্স, অর্থাৎ মেকানিক্যাল ফোর্স বলতে আমাদের মানে এক্সটার্নাল যে রুটগুলো হচ্ছে খুব দ্রুত, যেমন হাতুড়ি দিয়ে পিটানো বা দরমুজ তো বুঝো, ওই যে আগে দেখো না, মাটি কম্প্যাক্ট করার জন্য কি হচ্ছে, একটা সিমেন্টের ব্লক দিয়ে মাটিকে চাপ দেওয়া হয়। তারপর হচ্ছে রুলার, দেখো না রাস্তাঘাটে রুলার আছে, কিছু রুলার দেখছো না, ওই যে রাস্তায় সমান করে, ওইটাও কম্প্যাক্টর। তারপর আছে ওই যে বিল্ডিং এর ছাদ ঢালাই করলে হচ্ছে ভাইব্রেটর একটা মেশিন আছে, যে সেটা দিয়েও কি আমার কংক্রিটটা কম্প্যাকশন, ভাইব্রেশনের মাধ্যমে যে কম্প্যাকশন দেওয়া হয়। এই সব এগুলো হচ্ছে এই যে মেথড গুলো, অর্থাৎ কি খুব দ্রুত সময়ে যদি কোনো জায়গায় বিল্ডিং করি, তাহলে মাটিটা চাপ পড়তেছে, অনেক লম্বা সময় ধরে চাপ পড়তেছে, এটা কম্প্যাকশন না। কম্প্যাকশন হইতে হবে মেকানিক্যাল ফোর্স। মেকানিক্যাল ফোর্স বলতে অল্প সময়ের মধ্যে যে ফোর্সটা কাজ করে, অল্প সময়ের মধ্যে যদি ফোর্সটা কাজ করে, তাহলে সেটা হচ্ছে কম্প্যাকশন। এবং এই কম্প্যাকশনের ফলে, অর্থাৎ এক্সটার্নাল যে ফোর্স গুলা হয়, আমি কিভাবে করতে পারি কম্প্যাকশনটা? রোলিং করতে পারি বা টেম্পিং করতে পারি। রোলিং তো হচ্ছে ওই যে গাড়িগুলো চালানো, হেভি ওয়েট চালানো, বা টেম্পিং হচ্ছে রড দিয়ে বারবার এক জায়গায় আঘাত করা, বা ভাইব্রেশন, যে কোনো মাধ্যমে করি। কম্প্যাকশনের মাধ্যমে হচ্ছে আমাদের সয়েলের ভিতর যে বাতাসটা থাকবে, এয়ারটা থাকবে, এয়ারটা বের হয়ে যাবে। এয়ারটা বের হয়ে গেলে কি হচ্ছে, সয়েলের ভলিউম কমবে, অর্থাৎ এবং কি সয়েলের ভলিউম কমা অর্থ কি কম্প্যাক্ট হওয়া, ছোট হয়ে যাবে, তাই না? এটাই বলা হচ্ছে কম্প্যাকশন মিন্স প্লেসিং the soil particles close to each other by mechanical methods. Air during compaction is expelled from the void space in soil mass and therefore the mass density is increased. যেহেতু
বাতাসটা বের হয়ে যাচ্ছে, সো আমাদের মাস ডেনসিটি ইনক্রিজ করবে। তো আমি তো মাস ডেনসিটি ইনক্রিজ করবে। তো এই কম্প্যাকশন করলে সয়েলকে যে আমরা একসাথে নিয়ে আসতেছি, দ্যাট ইজ কম্প্যাক্ট করতেছি। এই কম্প্যাক্ট করলে কি সুবিধা? এই কম্প্যাক্ট যেহেতু সয়েলটা একটা কাছাকাছি আসবে, তো তাদের মধ্যে কি ফ্রিকশন ডেভেলপ করবে, তাই না? ফ্রিকশনটা বেশি হবে না। লুজ অবস্থায় একটা সয়েল সারফেসকে টেল করতে যে পরিমাণ ফোর্স দরকার, যখন কম্প্যাক্ট হয়ে যাবে তখন এদের মধ্যে কি স্ট্রেংথটা বাড়বে, শেয়ার স্ট্রেংথ বাড়বে। শেয়ার স্ট্রেংথ যদি বাড়ে, আলটিমেটলি এই সয়েলটা কি হচ্ছে কি স্টেবল হয়ে যাবে, তাই না? যে কোনো জায়গায় একটা লুজ সয়েল, মনে করো আমি যে কোনো জায়গায় একটা লুজ সয়েল রাখলাম, অথবা আরেকটা জায়গায় যদি আমি কম্প্যাক্টেড সয়েল রাখি, কোন সয়েলটা স্টেবল বেশি? অবশ্যই কম্প্যাক্টেড সয়েলটা, যেহেতু কি তাদের মধ্যে অণুগুলো খুব কাছাকাছি থাকবে, বাতাসটা কম থাকবে, তো এদের মধ্যে ফ্রিকশনটা বেশি হবে এবং এরা স্টেবল হবে। সো এই স্টেবিলিটি ইনক্রিজ করলে হচ্ছে আমাদের কম্প্যাকশন করলে আমাদের যে কোনো সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি এবং স্টেবিলিটি ইনক্রিজ হবে। এবং এর সাথে হচ্ছে সয়েলের মধ্যে আরেকটা প্রপার্টি হচ্ছে পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি হচ্ছে সয়েলের মাঝে পানি পাস করার যে ক্যাপাসিটি, সয়েল দিয়ে যদি পানি পাস করে তাহলে এটাকে বলা হয়, এটাকে এই ঘটনাকে বলা হয় পারমিয়েবিলিটি। সো যদি আমার অণুগুলা খুব অনেক ক্ষেত্রে দেখা যায়, তুমি মনে করো একটা ড্যাম তৈরি করলা, এর ভিতর দিয়ে পানি চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমার পারপাস সার্ভ হবে না বা ফেল হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে কি করা হয়, সয়েলটাকে কম্প্যাক্ট করা হয়। কম্প্যাক্ট করা হলে কি এর ভিতর যেহেতু অণুগুলো কাছে চলে আসবে, সো এর ভিতর দিয়ে পানিটা পাস হতে পারবে না, সো এটাতে আমার পারমিয়েবিলিটি ডিক্রিজ করতেছে। এন্ড কম্প্রেসিবিলিটি, এখন মনে করো আমি কোনো জায়গায় যেমন রাস্তা তৈরি করব, রাস্তা তৈরি করার ফলে যদি আমি রাস্তার যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো যদি রাস্তায় রেখে দেই, তাহলে কি হবে? যে কোনো পরবর্তীতে যদি গাড়ি আসে তাহলে কি সে কম্প্রেস হয়ে যাবে, তাই না? আবার কম্প্যাক্ট হয়ে যাবে। কিন্তু কি বারবার যদি এখন মনে করো রাস্তার মধ্যে যদি আমি যে মনে করো বিটুমিন দিয়ে রেখে দিলাম, এখন যদি কম্প্যাক্ট না করি, তাহলে কি দেখা যাচ্ছে, যে গাড়ি আসবে সেই গাড়ি তার মতো করে কমপ্লিট করে যাবে, আলটিমেটলি রাস্তাটা এভরিথিং হয়ে যাবে। তো এর যদি স্ট্রেংথটা বাড়াইতে চাই, তো আমরা কি করতে হবে, যেই গাড়িগুলো এর উপর দিয়ে আসবে, মনে করো আমার 10 টনের গাড়ি আসবে, তো এর আগে কি আমার 15 টন বা 12 টন দিয়ে আমাকে একে কম্প্রেস করে দিতে হবে, যাতে কি 10 টনের কোনো আর গাড়ি গেলে তাতে কি আমার কোনো এফেক্ট হয় না, অর্থাৎ রাস্তাটা চেক করে না। অর্থাৎ আমি তাকে আগেই চাপা দিব 15 টন দিয়ে, যাতে কি তার পরে 10 টন দিলে কি আমার কোনো সমস্যা হবে না। ওকে, সো আমাদের আরেকটা টার্ম আছে কনসোলিডেশন। কনসোলিডেশন হচ্ছে সয়েলের ভিতর থেকে পানি বের হয়ে যাবে। এটা নিয়ে আমরা একটা কম্প্রেসিবিলিটি অফ সয়েল, এটা একটা আমাদের আলাদা চ্যাপ্টার আমরা করব। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা টার্ম চলে আসছে কনসোলিডেশন, কনসোলিডেশন হচ্ছে সয়েলের ভিতর থেকে পানি বের হয়ে যাওয়া, এবং এই পানি বের হওয়া হচ্ছে খুবই গ্রাজুয়াল। যেহেতু সয়েলের ভিতর দিয়ে কি ইন্টারকানেক্টেড যে পোরগুলা খুবই ছোট হয়ে থাকে, যেহেতু আমরা জানি কি সয়েল অণুগুলাই খুবই ছোট, তারপর এই অণুগুলার মাঝখানে গ্যাপ গুলা দিয়ে আবার সয়েলের অণুগুলা হচ্ছে ইরেগুলার শেপের। তো এই ইরেগুলার শেপের অণুগুলোর মাঝে দিয়ে যখন সয়েলটা পাস হইতে হয়, তখন কি হয়, যে কানেক্টিং বা যে ফ্লোটা, মানে সয়েলের ভিতর দিয়ে পানিতে যে ফ্লোটা, এটা খুবই আস্তে আস্তে হয়। দেখা যায় যে আমাদের একটা বিল্ডিং যখন তৈরি করি, ওই জায়গায় বিল্ডিংটা যখন আলটিমেটলি 15-20 বছর পর্যন্ত হচ্ছে সয়েলটা বিল্ডিংটা সেটেল করে। যে কোনো জায়গায় যদি আমরা বিল্ডিং করি, দেখা যায় 15 থেকে 20 বছর পর্যন্ত সয়েলটা সেটেল করতেছে। তো এই যে সয়েলটা সেটেল করতেছে আমাদের লো রাইজ বিল্ডিং গুলা, এই সেটেল করার কারণ হচ্ছে কম্প্রেসিবিলিটি। অর্থাৎ যেই সয়েলের উপর আমি বিল্ডিংটা তৈরি করলাম, সেই সয়েলটাতে আলটিমেটলি যেহেতু লোড দিচ্ছি, প্রথমে সব পানিটা যেহেতু আমি বিল্ডিংটা করতেছি, সো পানিটা বের হয়ে যাবে। এখন বের হইতে গেলে বিল্ডিং করে ফেললাম 1 বছরের মধ্যে 20 তলা, মনে করো 10 তলা বিল্ডিং, 1 বছরের মধ্যেও যদি আমি 10 তলা বিল্ডিং করি, কিন্তু দেখা যাচ্ছে এই সব সয়েলের উপর কি 10 তলা লোডের 10 তলা বিল্ডিং এর প্রেসার চলে আসলো, কিন্তু সয়েলের ভিতর হচ্ছে কি পানিগুলা তখনই বের হতে চেষ্টা করবে, কিন্তু কি পানি যাওয়ার রাস্তা পাবে না, রাস্তা খুবই ছোট যেহেতু। তো দেখা যাচ্ছে এই যে 10 আমি 1 বছরের মধ্যে মনে করো এক জায়গায় 10 তলা বিল্ডিং তৈরি করে ফেললাম, এই 10 তলা বিল্ডিং এর কারণে হচ্ছে কি সয়েলের ভিতর হচ্ছে কি সয়েলের ভিতর থাকে কি বাতাস, সয়েল পার্টিকেল এবং পানি। সো পানিটা হচ্ছে কি সাথে সাথে চাপ চলে যাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো,
মাটির নিচে যে সয়েল গুলা অর্থাৎ বিল্ডিং এর নিচে যে সয়েল গুলা সবগুলো হচ্ছে কি স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ এগুলোতে হচ্ছে কি থাকে কি মাটি এবং সয়েল পার্টিকেল এবং পানি। সো এই স্যাচুরেটেড সয়েল গুলোর ভিতর থেকে যখন পানিটা বের হতে হয়, যেহেতু ইন্টারকানেক্টেড পাইপ গুলো খুবই ছোট হয়, সো অনেক বছর সময় লাগে, যেমন নরমালি 15 থেকে 20 বছর সময় লাগে। এই যে সময় লাগে, এই যে প্রসেসটা, সেটা হচ্ছে কনসোলিডেশন। তো কনসোলিডেশন কাকে বলে? কনসোলিডেশন হচ্ছে স্ট্যাটিক লোড, যেহেতু বিল্ডিংটা তৈরি করতেছি এবং বিল্ডিংটা কি একই জায়গায় থাকে, সো বিল্ডিং এটা হচ্ছে স্ট্যাটিক লোড। তো এই ধরনের লোডের কারণে সয়েলের যে কনসোলিডেশনের কারণে হচ্ছে কি পানি বের হচ্ছে, পানি বের হওয়ার ফলেও কি সয়েলের ভলিউম ডিক্রিজ হবে। আর কম্প্যাকশন হচ্ছে আমাদের কি বাতাস বের হচ্ছে, এর মাধ্যমে কি সয়েলের ভলিউম ডিক্রিজ হবে। দুইটাও যদি যদিও দুইটা কি আমার ভলিউম ডিক্রিজ, কিন্তু কম্প্যাকশনটা হচ্ছে কি মেকানিক্যাল ফোর্স, অল্প সময়ের জন্য আমি অ্যাপ্লাই করব, আর কনসোলিডেশনটা হচ্ছে স্ট্যাটিক ফোর্স, অনেক লম্বা সময় ধরে লোড দিয়ে এই পানিটা বের করা হয়। এবং কনসোলিডেশন অনেক সময় টেস্ট করা হয়, কোন কোন জায়গায় তোমরা দেখবা যে অনেকগুলা বস্তা, সরি কিয়ের বস্তা, ওই যে পাথরের ব্লক, অনেকগুলা বস্তায় পাথর টাথর নিয়ে যে জায়গায় স্ট্রাকচার তৈরি করা হবে, ওই জায়গায় একটা অনেকগুলা বস্তার একটা স্তূপ দেখো, দেখছো এরকম? আশা করি দেখছো। যেই জায়গায় কনসোলিডেশন মনে করো যে দেখা যাচ্ছে যে এখানে বিল্ডিং করবে, এখানে পানি বেশি, তো আগে কি করা হয়, এখানে একটা হিউজ লোড নরমালি ইয়াগুলো ফ্লাইওভার বা তোমার রেলওয়ে লাইন, এগুলাতে কি করে, এই জায়গায় হিউজ লোড, ওই জায়গায় আগে একটা এক্সট্রা লোড দেয়া থাকে, এক্সট্রা লোড দেওয়া হয় 2-3 বছরের জন্য, দেখা যাচ্ছে অনেকগুলা বস্তা রেখে দেয়, তো পানিটা বের হইতে পারে। ওটা একটা প্রসেস। দেখো, তো আমরা যদি এখন বেসিক ডিফারেন্স অফ কম্প্যাকশন এন্ড কনসোলিডেশন দেখি, আমরা এখন পর্যন্ত যে যতটুকু জানলাম তার মধ্যে বলতে পারি, কনসোলিডেশন এক নাম্বার ডিফারেন্স হচ্ছে consolidation is gradual process of reduction of volume under sustained static loading, whereas compaction is rapid process of reduction of volume by mechanical means such as rolling, tamping and vibration. দেখো দুইটি হচ্ছে কি আমার ভলিউম ডিক্রিজ করা, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে মেকানিক্যাল। আরেকটা হচ্ছে কনসোলিডেশন causes reduction in volume of saturated soil due to squeezing out of water. কনসোলিডেশন প্রসেস হচ্ছে কি স্যাচুরেটেড সয়েলের ভিতর থেকে পানি বের হওয়ার কারণে ভলিউমটা ডিক্রিজ হচ্ছে, whereas in compaction volume is of a partially saturated soil decreases because of expulsion of air from the voids. So compaction হচ্ছে আমাদের ভয়েড থেকে এয়ারটা চলে যাবে। তো আমরা ফিগারের মাধ্যমে যদি দেখি, যেমন এয়ার ফিগারে দেখা যাচ্ছে ইনিশিয়ালি সয়েলের ভিতরে থাকবে এয়ার এবং ওয়াটার, যেটা কম্প্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের মাটিতে যে, অর্থাৎ আমাদের সারফেসে যেই মাটিগুলো থাকবে এয়ার থাকবে, যখন আমি এটাকে কম্প্যাকশন করব কিছু এয়ার বের হয়ে যাবে, বাকি সয়েল পার্টিকেল এবং ওয়াটার রিমেইন অ্যাজ ইট ইজ থাকবে। আমরা যদি প্রথম চিত্রটা খেয়াল করি, এই চিত্রটা দেখি এখানে শুধু এয়ারটা বের হয়ে যাচ্ছে। এবং কনসোলিডেশন যে সয়েল পার্টিকেল গুলো মাটির নিচে, এগুলো নরমালি কি বিল্ডিং এর 20-30 ফিট নিচে বা 7 থেকে 10 থেকে 20 থেকে 30 ফিট নিচে যে মাটিগুলা বা এর বেশি নিচে যে মাটিগুলা, সেগুলো হচ্ছে আমার স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ এগুলো থাকে সয়েল পার্টিকেল এবং ওয়াটার। সো কনসোলিডেশন হচ্ছে সয়েল পার্টিকেল গুলো সেম থাকবে কিন্তু ওয়াটারটা ভলিউম ডিক্রিজ হবে। Third, the basic principle difference that is consolidation is a process in which occurs in nature when saturated soil deposits are subjected to static loads caused by the weight of the building. একই কথা। In contrast, একটা হচ্ছে কি আমার ন্যাচারাল প্রসেস, বিল্ডিংটা করে দিলাম আর অটোমেটিক কি পানিটা বের হয়ে যাবে। আর ইন কন্ট্রাস্ট কম্প্যাকশনটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্রসেস, আমাকে এক্সটার্নাল মেকানিক্যাল ফোর্স দিতে হবে। এখন আমার এই কম্প্যাকশনটা কোথায় কোথায় ইউজ হতে পারে? সো আমরা এই পর্যন্ত যা বুঝলাম, এখন পর্যন্ত কিন্তু আমরা দুইটা প্রশ্ন কভার করে ফেলছি। একটা হচ্ছে হোয়াট ইজ কম্প্যাকশন এন্ড অ্যানাদার কোশ্চেন ইজ হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স অফ কম্প্যাকশন এন্ড কনসোলিডেশন। আমরা এখন 3 নাম্বার কোশ্চেনে চলে আসছি, why compaction of soil is required। এটা দেখা যাচ্ছে পরীক্ষা 4-5 নাম্বারের জন্য প্রশ্ন চলে আসবে। দেখো এখানে একটা সেন্টেন্স, compaction of soil is required for construction of earth dams, canal embankments, highways, runways and any other engineering application। তো আমাদের এগুলা নরমালি কোথায় আর্থ ড্যাম, অর্থাৎ মাটির তৈরি যে ড্যামগুলা, নদী রক্ষা বাঁধগুলা, সেগুলা, ক্যানেল এম্বাঙ্কমেন্ট যে খালের পাড়গুলা। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের কম্প্যাকশন করার দুইটা কারণ হচ্ছে, নরমালি
যখন ড্যাম তৈরি করি বা এমবেডমেন্ট তৈরি করি আসলে পারমিএবিলিটি ডিক্রিজ করার জন্য, অর্থাৎ সয়েলের ভিতরে যাতে পানি না যেতে পারে। পানি গেলে হচ্ছে স্ট্রাকচারটা এমনি টেক করে ফেলবে। একটা হচ্ছে হাইওয়েজে কম্প্যাকশন করা হয় যাতে কি পরবর্তীতে লোড নেওয়া হলে সারফেসটা আমার স্মুথ থাকে। এবং রানওয়েজে এরোপ্লেনের যে রানওয়েজ গুলো ওগুলোতেও আমাদের কম্প্যাকশন খুব দরকার। এছাড়া আর অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন অনেক জায়গায় কম্প্যাকশন করা হয়, আমরা নিজেরাও অনেক জায়গায় করি। যেমন আমাদের কি বিল্ডিং করার সময় গ্রাউন্ড ফ্লোরে যে মাটিটা ঢালাই করার আগে কি এটা কমপ্লিট করতে হয়। যেহেতু আমাদের খেলার মাঠটাও তো দেখছো তোমরা, 22টা ক্যাম্পাস থেকে খেলার মাঠটাও কি কমপ্লিট করা হয়েছে, তাই না? যেহেতু সয়েল গুলা দেখা যাচ্ছে কি লুজ হয়ে বারবার পানিতে বেশি চলে যাচ্ছে, প্লাস যে কোনো জায়গায় গর্তগুলোতে যদি আলাদা মাটি ফেলাও তারপর এটা কমপ্লিট করে দিলে তার স্টেবিলিটি বাড়তেছে। তো আমরা 3টা কোশ্চেন কভার করে দিয়েছি। খুশিও না, আমাদের কোশ্চেন আলটিমেটলি কয়েকশো কভার করতে হবে। নেক্সট আমাদের চলে আসবে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। তো হঠাৎ করে আমাদের কম্প্যাকশন কাকে বলে পরে আমরা প্রক্টর টেস্ট। দেখো এই কাজটা হচ্ছে আমাদের যে আসলে আমরা ফিল্ডে যখন কম্প্যাকশন করি, যেমন আমাদের একটা কথাই যদি চিন্তা করি যে আমরা যে কোনো হাইওয়েতে যখন বা হাইওয়েতে যখন মাটিতে একদম নিচের স্তরগুলো হাইওয়েগুলো কিন্তু কম্প্যাক্ট করা হয় 6 থেকে 10 ফিট নিচ থেকে, লোডের উপর নির্ভর করে নিচের অংশ থেকেই কম্প্যাক্ট করা হয়। যেই লেভেলে হাইওয়েটা হবে তার 10 ফিট নিচ থেকে মাটিটা সরিয়ে তারপরে আস্তে আস্তে কম্প্যাক্ট করে উপরে তোলা হয়। সো ওই যে সয়েল গুলো কম্প্যাক্ট করা হয়, ওই সয়েল কম্প্যাক্ট করার সময় তোমরা খেয়াল করো যে রোলার চালানোর আগে পরে কি হচ্ছে, কি পানি দিচ্ছে না সয়েলে। তো খেয়াল করলে দেখবে যে কোনো জায়গায় কম্প্যাকশন করার পর দেখবে যে অনেক কম্প্যাক্ট রোলারটা চালানোর আগে পরে হচ্ছে পানি দিচ্ছে। পানি দেওয়ার কারণটা হচ্ছে কি, যেহেতু আমি কম্প্যাকশনটা আলটিমেটলি রোলারটা হচ্ছে তাকে চাপ দিচ্ছে, এই চাপ দেওয়ার পর যদি সয়েল গুলা যদি স্লিপারি না হয়, অর্থাৎ পানি দিলে হচ্ছে কি সয়েলটা স্লিপারি হয়, স্লিপারি হলে কি হচ্ছে সো কম্প্যাক্ট ভালো হয়, তাই না? যে কোনো জিনিসে যদি তেলে হয় তাহলে কি কম্প্যাকশন ভালো হয় না, অর্থাৎ স্লিপারি হয়। একটা সারফেসকে আরেকটা সারফেস যখন সয়েল পার্টিকেল গুলো যখন একটা পার্টিকেলকে আরেকটা সারফেস পার্টিকেলকে সহজে একটা সাইড দিতে পারে, ফ্রিকশনটা কমে যায়, তখন হচ্ছে সো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যখন ফিল্ডে কম্প্যাকশন করি, কম্প্যাকশন করার সময় আমরা কিছু পানি দিই। এই পানি দেওয়ার কারণ হচ্ছে এই ফ্রিকশনটা কমায় দেওয়া, এটা বলছে। এখন ফিল্ডে যে আমরা কি পরিমাণ পানি দিব, কি পরিমাণ কম্প্যাকশন করার সময় কি পরিমাণ পানি দিলে কি হচ্ছে আমার কম্প্যাকশনটা ভালো হবে, এটা বোঝার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। আমরা যদি এখান থেকে পড়ি, টু অ্যাসেস দ্য অ্যামাউন্ট অফ কম্প্যাকশন এন্ড দ্য ওয়াটার কন্টেন্ট রিকোয়ার্ড ইন দ্য ফিল্ড, কম্প্যাকশন টেস্ট আর ডান ইন দ্য সেম সয়েল ইন দ্য ল্যাবরেটরি। ফিল্ডে যে সয়েলের উপর কম্প্যাকশন করা হবে সেই সেম সয়েলকে ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। The test provide a relationship between the water content and dry density. এই টেস্ট থেকে আমরা ওয়াটার কন্টেন্ট এবং ড্রাই ডেন্সিটির একটা রিলেশন পাচ্ছি। তো আমরা সহজে চলে আসি, এই টেস্টটা 1933 তে প্রক্টর আবিষ্কার করছেন। তো উনি যে করছেন, আমরা এই চিত্রটা যদি দেখি, এটা আসলে আমি যদি সহজ কথায় বলতে যাই, শেষ ল্যাবে হচ্ছে একটা পাত্রের মধ্যে সয়েলকে কম্প্যাক্ট করছে একটা নির্দিষ্ট পানি দিয়ে, সে বিভিন্ন পরিমাণ পানি দিয়ে সয়েলকে ল্যাবে কম্প্যাক্ট করছে। কম্প্যাক্ট করার ফলে দেখা যাচ্ছে যে একই পাত্রেতে আমি প্রথমে মনে করো 5% পানি দিয়ে 8%, 10% এরকম বিভিন্ন পরিমাণ একই সয়েলের সাথে বিভিন্ন পরিমাণ পানি মিক্স করে এই পানিটাকে এই সয়েলটাকে আমাদের সে কম্প্যাক্ট করছে। অর্থাৎ এই যেটা একটা পাত্রে রাখছে, দেখা যাচ্ছে কোনটাতে বেশি সয়েল দিতে পারছে, যেটাতে বেশি সয়েল দিতে পারছে তাহলে কি সেটাই কম্প্যাক্ট। যেহেতু পাত্র একটাই, একই সাইজের পাত্রের মধ্যে যেটাতে বেশি সয়েল দিতে পারবে সেটাই কি আমার বেশি কম্প্যাক্টেড। উনি এই কনসেপ্টটা ইউজ করছেন। তো আমরা এই কনসেপ্টটা যদি আমরা ইঞ্জিনিয়ারিং ভাবে দেখি, প্রক্টর যে মোলটা ইউজ করছেন, এই মোলটা প্রক্টর যেটা বলছেন, এই মোল্ডের ডায়া হবে ইন্টারনাল যে ডায়ামিটার সেটা হবে 4 ইঞ্চি বা 100 মিলিমিটার। আমি এটা হচ্ছে গোল সিলিন্ডার ইউজ করা হচ্ছে, একটা গোল সিলিন্ডারের ভিতরে মাটি কম্প্যাক্ট করা হচ্ছে। এই যে গোল সিলিন্ডারটা সেটা ইন্টারনাল ডায়া হচ্ছে 100 মিলিমিটার, তোমরা দেখতেছো এই যে 100 মিলিমিটার, এবং এইটা যে হাইট সেটা হচ্ছে 4.6 ইঞ্চি বা 127.3 মিলিমিটার। এই সিলিন্ডারে সে মাটি কম্প্যাক্ট করছে 3 লেয়ার, প্রথমে 1/3, তারপরে 25টা ব্লো দিছে, তার ইউনিফর্মলি 25টা ব্লো দিয়ে তারপরে হচ্ছে আবার 2/3 ফিল আপ করছে, তারপরে ফুল ফিল আপ করে রেখেছে।
এখানে একটু আমাদের খেয়াল করি যে এই যে পাত্রটার উপরে দেখছো আরেকটা জিনিস আছে কলার। এই কলারটা আসলে কি? কলারটা হচ্ছে যখন আমরা মনে করো উপরের লেয়ারটা কমপ্লিট করবো, অর্থাৎ থার্ড লেয়ারটা যখন কমপ্লিট করব, আমরা প্রথমে 1/3 পর্যন্ত সয়েল নেব, কমপ্লিট করলাম, তারপর 2/3 পর্যন্ত সয়েল নিলাম, কমপ্লিট করলাম। আর তৃতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম টপ সারফেস যদি কমপ্লিট করতে চাই, যে আমাদের সয়েলটা এই জায়গায় যদি কম্প্যাকশন দেই, এই পাশ দিয়ে সয়েলটা বের হয়ে যাচ্ছে, বিভিন্ন পাশ দিয়ে সয়েলটা বের হয়ে যাচ্ছে। এই বের হওয়ার জন্য সে কি করছে, একটা এক্সটেনশন ইউজ করছে, আরেকটা সিলিন্ডার। এই যে কলার, সেটা হচ্ছে আরেকটা সিলিন্ডার, গোল একটা অংশ, চাকুতির মতো অংশ, এই সিলিন্ডারের সাইজের। সে কি করছে, ইনিশিয়ালি যখন আমরা সয়েলটা কমপ্লিট করবো, সেই কলারটা অ্যাডজাস্ট করে ফেলছে। অর্থাৎ কলারটা অ্যাডজাস্ট করার ফলে হচ্ছে কি, তার এখানে কন্টিনিউইটি চলে আসছে। সো যখন টপ লেয়ারটা কম্প্যাকশন করবো, তখন কি আমার কম্প্যাকশনটা ভালো হওয়া সম্ভব। পরবর্তীতে উপরে কলারটা খুলে তারপরে এই মাটিটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? তোমরা কথা বলো একটু। স্যার একটা কথা বলি স্যার। বলো। স্যার কিরকম কোশ্চেন থাকবে এখান থেকে? স্যার সবই স্যার শুনলাম স্যার। কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, পড়ানোর পর তো কোশ্চেন বলে দিচ্ছি। বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? 3 নাম্বার কোশ্চেনটা স্যার বুঝতে পারিনি স্যার। 3 নাম্বার কোশ্চেনটা স্যার কি কি বলছিলেন? 3 নাম্বার কোশ্চেন তো সহজ কোশ্চেন নেই, রিকোয়ারমেন্ট অফ কম্প্যাকশন। ইয়েস, ওই সেন্টেন্সটাই শুধু। আচ্ছা, যাই হোক, আমি কি পড়াচ্ছি সেটা দেখো। কোশ্চেন বলো তো ঠিক না, ভার্সিটিতে কোশ্চেন বলা নিষেধ। যাই হোক, কি পড়াচ্ছি সেটার সাথে আসো কিনা সেটা বলো। আসলে আমি তোমাদের ফেস দেখতে পারতেছি না, কি আসলে আসো কি না আসো, না ঘুমাচ্ছ না স্যার শুনতেছো, আল্লাহ স্যার জানে। আসছি জি স্যার, স্যার, আসছি স্যার। আসছি স্যার, একদম আসছি স্যার, সরাসরি। বুঝা যাচ্ছে? স্যার সবাই আছে স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। থিওরি পড়া স্যার একদম। হ্যাঁ, theory পড়া। সো এই যে কম্প্যাকশনটা, সো এই যে একটা মোল্ড, এই মোল্ডে কি হচ্ছে, প্রক্টর কি করছে, 3 লেয়ারে কম্প্যাকশন দিছে। ওকে, 3 লেয়ারে কম্প্যাকশন দিছে। সে এক একটা সয়েলের সাথে বিভিন্ন পরিমাণ পানি মিক্স করে কম্প্যাকশন দিছে। তারপরে ড্রাই ডেনসিটি বের করছে। আমরা যদিও আমরা বলতেছি কি, কত পরিমাণ সয়েল, যেটাতে বেশি পরিমাণ সয়েল দিতে পারবে সেটাই কি আমার বেশি কম্প্যাক্টেড, কিন্তু এটা তো আসলে কোনো ডেফিনেশন না। আমি তো সয়েলের ভলিউম কতটুকু দিব সেটা মেজার করা যায় না, যেহেতু কমপ্লেক্স সয়েলের ভলিউম মেজার করা আনশেপ গুলা। তো এই ক্ষেত্রে বলা হয়, শেপ বলা হচ্ছে ড্রাই ডেনসিটি কনসিডার করছে। আমি সহজ কথায় যদি বলি, মনে করো ফিল্ডে যে রাস্তাটাতে কমপ্লিট করবে, সেই রাস্তা থেকে কতগুলো সয়েল স্যাম্পল নিয়ে আসছে। আসার পরে সে এই মোল্ডের মাঝে, আমরা যে এই মোল্ডটা দেখতেছি, এই মোল্ডের সাথে কলারটা যোগ করে দিচ্ছে। এই মোল্ডটাতে তুমি দেখো, এখানে কিন্তু আবার একটা প্লেট আছে। এই প্লেটটা হচ্ছে বেস প্লেট, এটাও কি মোল্ডের সাথে থাকে না, আলাদা কানেক্টেড থাকে। যাই হোক, সিলিন্ডারের অংশ শেষ পর্যন্ত এই কলারটা সহ যুক্ত করে দেয়। কলারটা সহ যুক্ত করলে কিন্তু এটার হাইট একটু বেশি হয়ে যায়। আমাদের ফাইনাল হাইট হচ্ছে 127.3 মিলিমিটার, কিন্তু যখন কলারটা যুক্ত করবো তখন আরো 60 মিলিমিটার হয়ে যাবে। এই কলারটা যুক্ত করলে টপ লেয়ারের কম্প্যাকশনটা সুন্দর হবে। তো ওই সয়েল স্যাম্পলটাকে সে প্রথমে মনে করো 5% পানি যোগ করলো, করে পুরোটা মিক্স করলো, পুরোটা সয়েলটাকে 5% পানি দিয়ে মিক্স করে তারপরে 15 থেকে 30 মিনিট এটা রেখে দিল। তাতে কি হলো, সয়েলটা পুরোটা পানি অ্যাবজর্ব করার সময় পেল। তারপর হচ্ছে সে 3 লেয়ারে এটা ফিল আপ করবে, এবং টপ লেয়ারে যখন ফিল আপ করবে তখন দেখা যাচ্ছে কি কলারের ভিতরে 5-6 মিলিমিটার বা থেকে যাবে, আর সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার থাকে। তো শেষ তখন কি হবে, কলারটা মুচড় দিয়ে খুলে তারপর এক্সটেনশন যে অংশটা আছে সেটা সে একটা ছুরি দিয়ে ফেলাই দিবে। তাহলে কি হচ্ছে, এই পুরোটা অংশই কি আমার সিলিন্ডারটা হচ্ছে সয়েল দিয়া পূর্ণ। এখন এই সয়েল দিয়ে যে পূর্ণ, এই সয়েলের এখন আসলে কতটুকু সয়েল আছে এটা বোঝার জন্য আমরা ড্রাই ডেনসিটি ক্যালকুলেট করা হচ্ছে। সে কি করছে, একটা বুদ্ধি করছে ড্রাই ডেনসিটি ক্যালকুলেট করা। তোমরা কি ময়েশ্চার কন্টেন্ট ড্রাই ডেনসিটি নলেজ আছে? কথা বলো। ড্রাই ডেনসিটি কাকে বলে, ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার কন্টেন্ট, ড্রাই ডেনসিটি, এগুলো বুঝো? আচ্ছা, জি স্যার, এগুলো আর্টিক্সে পড়াছিল। ওকে, তাহলে সয়েলটা কি কবে পরিমাণ পড়ছি স্যার, বুঝা গেছে। তাহলে সয়েলটা কি পরিমাণ কম্প্যাক্টেড, তাহলে তাকে কি ড্রাই ডেনসিটি দিয়ে বোঝা যায়। তোমরা যদি ভুলে যাও তাহলে আসলে এই সূত্রটা মনে আছে, এই যে আমি এখন যে অংশটা মার্ক করছি,
rho d equal to rho by 1 plus omega w. স্যার এটা তো দেখি নাই স্যার এটা স্যার মনে নাই স্যার ভুলে গেছি Dry density into normal density, sorry, wet density by 1 plus water content. এই সূত্রটা মনে আছে? যাই হোক, এই সূত্রটা ইউজ করব আমরা। অর্থাৎ আমরা নরমাল যে ওয়েট, আমরা মনে করো আমরা এই যে সয়েল স্যাম্পলটা কম্প্যাক্ট করলাম, এখন কি পরিমাণ এটাতে ড্রাই ডেনসিটি কি, এটা আসলে শুকালে কি পরিমাণ, যেহেতু আলটিমেটলি কম্প্যাকশনে যে পয়েন্ট ইউজ করব আলটিমেটলি কি এটা শুকাই যাবে, তাই না? শুকাই গেলে এটার ইউনিট ওয়েট কত হবে, সেটার জন্য আমরা করব বর্তমানে যে ডেনসিটি, সেই ডেনসিটিকে আমরা কত, এই সয়েলে কি পরিমাণ ওয়াটার কন্টেন্ট আছে, সয়েলের ওয়াটার কন্টেন্ট নির্ণয় করার প্রসিডিউর জানো তোমরা? কথা বলো। সয়েলের ওয়াটার কন্টেন্ট স্যার ওইটা তো স্যার পড়ছিলাম স্যার, এখন ভুলে গেছি স্যার। আচ্ছা, সয়েলের ওয়াটার কন্টেন্ট বের করা অনেক সহজ। মনে করো তুমি যে কোনো একটা মনে করো মাটি, একটা 1 কোপ মাটি নিয়ে আসছো, 1 কোপ মাটি মনে করো 2 কেজি, তাই ঠিক আছে? তো তোমার এই 2 কেজি, এই 2 কেজি মাটিটাকে কি করলা তুমি, এটা হচ্ছে কি ওয়েট ভিজা অবস্থায়, অর্থাৎ ওয়েট অবস্থায় ওজন হচ্ছে 2 কেজি। তুমি কি করো, এই 2 কেজিকে ওভেনে 24 ঘন্টা রেখে দাও, হচ্ছে 105 ডিগ্রি থেকে 105 ডিগ্রি যদি 24 ঘন্টা রেখে দাও, তাহলে কি হবে, এই সয়েলের ভিতরে যে পরিমাণ পানিগুলো আছে সবগুলা শুকায় যাবে। দেখা যাবে 2 কেজিটা হয়ে গেল তোমার 1 কেজি 800 গ্রাম। তাহলে বাকি যে 200 গ্রাম এটা কি ছিল, পানি ছিল। স্যার পানি ছিল, সেটা হচ্ছে স্যার ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ডাব্লিউ না স্যার? স্যার ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ডাব্লিউ করলে তো স্যার ডাব্লিউ এস পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। সো আমরা এই যে 2 কেজি, তাহলে 2 কেজিতে পানি ছিল 200 গ্রাম, তাহলে 1 কেজিতে কত ছিল 100 গ্রাম, তাহলে ওয়াটার কন্টেন্ট কত পার্সেন্ট, 10%। 1000 গ্রামের মধ্যে সে পানি ছিল 100 গ্রাম, সো ওয়াটার কন্টেন্ট 10%। সো এইভাবে ওয়াটার কন্টেন্ট নির্ণয় করা হয়। সো এই ওয়াটার কন্টেন্ট দেখে এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের আরেকটা জিনিস আমি ইচ্ছে করে স্কিপ করছি, যে আসলে যে প্রক্টর বললো যে 3 লেয়ারে আমাদের কি কম্প্যাক্ট করার জন্য, এই 3 লেয়ারে কম্প্যাক্ট করতে গেলে আমাদের ঝামেলাটা কোথায়? এখন আমাদের সবার শক্তি কি এক বলো? সাদমানের যে শক্তি আর না স্যার, সাদমানের যে শক্তি আর কার শক্তি বলবো, শক্তি কম কার? তানিম। হ্যাঁ পানি। আচ্ছা, তাহলে তানিমের শক্তি, ওয়ারের শক্তি, সবার শক্তি তো সমান না, তাই না? এখন 3 জনকে যদি আমি কম্প্যাক্ট করতে বলি 3 জায়গায়, তাহলে কি একই রেজাল্ট আসবে? একই রেজাল্ট আসবে না, তাই না? মানে দেখা যাচ্ছে বেশি শক্তি দিবে, তাহলে কি হচ্ছে, তার ইউনিট রেট বেশি চলে আসবে, তাহলে কি সে বেশি মাটি জায়গা দিতে পারবে। আবার যে ফাঁকিবাজ অয়ন, দেখা যাচ্ছে সে 25, সে কি করবে, আস্তে আস্তে বাড়িগুলো দিবে, দেখা যাচ্ছে যেহেতু কাউন্ট করতে হবে 25, সে 25টা কাউন্ট করবে, সে আস্তে আস্তে বাড়ি দিবে, দেখা যাচ্ছে যে তার ড্রাই ডেনসিটি কম আসবে, তাই না? এক একজনের এক একটা আসবে, কারণ এক একজনের শক্তি ভিন্ন, এক এক শক্তি আমাদের বিভিন্ন রকম, তাই না? আর মেয়েদের দিলে তো বলাই নাই, অর্ধেক হয়ে যাবে। যাই হোক, সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ফোর্সটা, এই ফোর্সটা আমরা কিভাবে দিব, প্রক্টর এটাও ফিক্স করে দিছে যে আমাদের 5 পাউন্ডের একটা ওয়েট, এই যে আমাদের দণ্ডটা দেখতেছো, এই অংশটা, আমি এই যে অংশ, এটা পুরোটার ওজন হচ্ছে 5 পাউন্ড। এই 5 পাউন্ডের যে ওয়েটটা, অর্থাৎ একটা মাথায় হচ্ছে একটা, এই অংশ, এই পুরো অংশটা হচ্ছে 5 পাউন্ড। সে প্রক্টর বলছে আমাদের যখনই প্রক্টর টেস্ট করব, তখন এই 5 পাউন্ডকে আমাদের 360, এই আমাদের টোটাল 12 ইঞ্চি, 12 ইঞ্চি মানে হচ্ছে কত মিলিমিটার? 300 মিলিমিটার না, 335, যাই হোক। সব প্রক্টর বলছে এই যে ওয়েটটা, এই যে 5 পাউন্ড, এই ধরনের যে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে সর্বোচ্চ 300 মিলিমিটার উপর থেকে। আচ্ছা, আমাদের টাইমটা শেষ, আমরা নতুন ইয়েতে আসি, হ্যাঁ আবার ইনভিটেশন দিচ্ছি, 5:45 থেকে শুরু হবে। জি স্যার। হ্যাঁ জি স্যার। ধ্যান। হ্যাঁ দেখো,
প্রপার যে সেলটা বা যে ফ্রেমটা সাজেস্ট করছে, এই ফ্রেমের সুবিধাটা হচ্ছে আমাদের এই ফ্রেমটা হচ্ছে এটাকে আমরা প্রপার বলছে এটাকে একদম আস্তে উপরে তুলো। এই যে মাঝখানে যে দণ্ডটা যেটার ওজন হচ্ছে 5 পাউন্ড, সেটা একদম আস্তে উপরে তুলতে হবে, নিয়ে এটা একদম ইচ্ছা মতো যায়, যে যার ইচ্ছা মতো উপরে তুলতে পারবে না। এটা হচ্ছে এই পর্যন্ত উঁচু তোলাতে পারবে। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা সর্বোচ্চ এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার পরে প্রক্টর বলছে এখন এটা আস্তে ছেড়ে দিতে হবে। অর্থাৎ যেই তুলক আমাদের মধ্যে যেই তুলক তাকে কি এই অংশে এতটুকু আনার পর তাকে কি আস্তে ছেড়ে দিতে হবে, তাই ঠিক আছে? যদি আস্তে ছেড়ে দিই তাহলে আমাদের সুবিধাটা কি, সবাই একই ওজনে পড়লো, তাই না? সবাই একই, যেই কম্প্যাকশন করুক সবাই একই ফোর্স দিতে পারবে। প্রক্টর এটাই বললো। তো এই কম্প্যাকশনে দেখা যাচ্ছে এইভাবেই হচ্ছে কি সে, তারপর দেখা যাচ্ছে কি আমরা এখন প্রক্টর কি করছে বিভিন্ন ওয়াটার কন্টেন্টের জন্য এই টেস্টটা করছে। তারপর দেখা যাচ্ছে যে ওয়াটার কন্টেন্ট অর্থাৎ যেটাতে পানি দিলে, সরি এই পিডিএফ চেষ্টা করতেছে, যেটাতে পানি দিলে আমাদের সর্বোচ্চ ড্রাই ডেনসিটি পাবো, অর্থাৎ সর্বোচ্চ সবচেয়ে বেশি সয়েল যেটাতে জায়গা নেবে, অর্থাৎ যেটাতে ড্রাই ডেনসিটি সবচেয়ে বেশি হবে, সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি সবচেয়ে ভালো পানি। অর্থাৎ এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, এইখানে দেখো যে আমরা x অক্ষ বরাবর যদি আমরা ওয়াটার কন্টেন্ট এবং y অক্ষ বরাবর যদি ড্রাই ডেনসিটি দেখি, দেখা যাচ্ছে ওয়াটার কন্টেন্ট, দেখো x অক্ষ বরাবর ওয়াটার কন্টেন্ট, এগুলো হচ্ছে ওয়াটার কন্টেন্ট, x অক্ষ ওয়াটার কন্টেন্ট এবং y অক্ষ বরাবর ড্রাই ডেনসিটি। এগুলো বসানোর পর আমরা এই পয়েন্টগুলো পেলাম, তাই না? এই গ্রাফটা থেকে দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে শুরুতে 8 থেকে 10% যখন হয়েছে ওয়াটার কন্টেন্ট, 8 থেকে 10 যখন হয়েছে তখন কি আমার ড্রাই ডেনসিটি ইনক্রিজ হয়েছে। তার সিমিলারলি 8 থেকে 14% পর্যন্ত, অর্থাৎ ওয়াটার কন্টেন্ট 8 থেকে 14% পর্যন্ত যতই ইনক্রিজ করছি ততই আমার ড্রাই ডেনসিটি বেশি পাইছে। কিন্তু একটা পর্যায়ে যায় যখন ওয়াটার কন্টেন্ট অনেক বেশি ইনক্রিজ করে ফেলছি, দ্যাট ইজ 14% এর বেশি ইনক্রিজ করে ফেলছি, তখন দেখা যাচ্ছে ড্রাই ডেনসিটি কম হয়ে গেছে। ওকে, এই জিনিসটা ব্যাখ্যা করা যায় এইভাবে যে প্রথম দিকে হচ্ছে কি আমি সয়েল ফিল্ডের যে সয়েল গুলা, এগুলাতে যদি আমরা যতই পানি দিই এগুলা কি ততই পিচ্ছিল হবে, ততই কম্প্যাক্ট অবস্থায় চলে আসবে। তো 14% পর্যন্ত যতই পানি দিলাম আমি ততই কি এগুলা কাছাকাছি চলে আসবে। কিন্তু 14% এর বেশি যদি পানি দিই দেখা যাচ্ছে যে আমার পানি বেশি জায়গা দখল করে ফেলতেছে, সয়েলের যে জায়গা সয়েল থাকতো সেই জায়গাটা কি পানি দখল করে ফেলতেছে। তো যদি সয়েলের জায়গাটা পানি দখল করে ফেলে এবং আমি যদি ড্রাই ডেনসিটি নেই তাহলে কি আমার ওয়েটটা আলটিমেটলি কম আসতেছে। তো সকল সয়েলের জন্য দেখা যাচ্ছে কি পানির পরিমাণ যদি ইনক্রিজ করি তাহলে কি তার কম্প্যাকশন ভালো হয় এবং একটা পর্যায়ে পর্যন্ত কম্প্যাকশন ভালো হয়। তারপরও যদি পানির পরিমাণ বৃদ্ধি করি তাহলে দেখা যায় যে আবার কম্প্যাকশনটা খারাপ হয়। কম্প্যাকশনটা খারাপ হয় কারণ হচ্ছে তখন সয়েলের জায়গাটাই হচ্ছে কি পানি দখল করে, তো যে জায়গায় সয়েল থাকতো সেই জায়গাটায় কি এখন পানি থাকে। এই জিনিসটাই বলা হচ্ছে। সো এই দেখো তাহলে যদি আমি মনে করো এই সয়েলটা নিয়ে একটু স্যাম্পল নিয়ে কাজ করলাম, এই স্যাম্পল নিয়ে কাজ করার পর এই সয়েল শোনা যাচ্ছে আমাকে? মনে করো আমি এই সয়েল স্যাম্পল নিয়ে যে কাজ করলাম, এখন যদি আমি ফিল্ডে যদি আমি বলি যে কত পার্সেন্ট পানি দিবে, তাকে কত পার্সেন্ট পানি দিতে হবে বলো? এই শুনতেছো আমাকে? সাদমান শুনতেছো? হ্যালো, শুনতে পারতেছো?
হ্যালো হ্যালো, এই মাঝখানে শোনা যায় না? না না স্যার স্যার কিচ্ছু মাঝখানে শুনিনি কোথায় স্যার, এখনো কোথায় শুনতেছি আসেনি না স্যার, ঠিকঠাক। ও সরি, তাহলে আমার নেটেই সমস্যা ছিল। যাই হোক, এখন আমরা একটু দেখি যে দেখো এই অংশটা, এই কার্ভটা আমরা পুরোটা বলতে পারছিলাম, এতটুকু বলতে পারছিলাম যে আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজটা, তাই না? 14% পর্যন্ত ইনক্রিজ হবে ড্রাই ডেনসিটি, 14% পরে ড্রাই ডেনসিটি ডিক্রিজ হবে। এই যে ইনক্রিজ এবং ডিক্রিজ, তাহলে আমি যখন এই সয়েলটাই যখন ফিল্ডে অ্যাপ্লাই করব, তাহলে আমি কত পার্সেন্ট পানি দেব? তাই আমি ফিল্ডে যখন এটা কমপ্লেকশন করব 14% পানি দেব। 14% পানি দিলে আমাদের বেনিফিটটা কি, যে আমাদের কমপ্লেকশনটা বেশি হবে, তাই না? ড্রাই ডেনসিটিটা বেশি হবে, যেহেতু আমি সারফেসের কমপ্লেকশন করা হয়, যেহেতু যে সয়েলগুলো সারফেসে আছে, সারফেস সয়েলগুলো হচ্ছে কি একসময় পানি চলে যাবে বা পানি আসবে। সো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ড্রাই ডেনসিটি বেশি হলে আমাদের এটা মোর স্টেবল। সো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এই যে ওয়াটার কন্টেন্ট, যে ওয়াটার কন্টেন্টে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাওয়া যায়, এটাকে বলা হয় অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। অর্থাৎ অপটিমাম মানে কি, সবচেয়ে ভালো সুবিধা সম্পন্ন, তাই না? এই 14% কে বলা হয় অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বা ওএমসি বা অপটিমাম ওয়াটার কন্টেন্ট বা ওডব্লিউসি। এই টার্মটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, কারণ চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষা ইন্টারভিউতে যদি জিওটেক থেকে প্রশ্ন করে, ওএমসি কাকে বলে জিজ্ঞাসা করতে পারে। তো ওএমসি কাকে বলে, যে ওয়াটার কন্টেন্টটা হচ্ছে আমার যে ওয়াটার কন্টেন্ট আমি ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাবো কম্প্যাকশন কার্ভে। ওকে, এই যে কম্প্যাকশন কার্ভ তোমাদের পরীক্ষা যদি বলা হয় যে টিপিক্যাল একটা কম্প্যাকশন কার্ভ ড্র করো, তাহলে তোমরা রাখতে পারবে না এটা? আরেকটা চিত্র দেখো, এই পাশে একটা লেখা দেখা আছে যে জিরো এয়ার বয়েড লাইন, তাই না? জিরো এয়ার বয়েড বা 100% স্যাচুরেশন লাইন। জিরো এয়ার বয়েড অর্থ হচ্ছে কি, আমার এই সয়েল যদি সয়েলে টোটাল কম্প্যাকশন করে দেয়, অর্থাৎ যদি আমার কম্প্যাকশনের কাজ হচ্ছে কি বাতাস শূন্য করে ফেলা, তাই না? সো বাতাস শূন্য যদি করে ফেলি, তাহলে হচ্ছে কি জিরো এয়ার বয়েড এবং ফুললি কম্প্যাক্টেড। কম্প্যাকশনে কিন্তু আবার খেয়াল করো যে আমাদের পানি বের করতে হবে না, কম্প্যাকশনে বের করতে হবে বাতাস। সো 100% যদি বাতাস বের করি, তাহলে হচ্ছে থাকবে হচ্ছে পানি এবং মাটি। যদি 100 সব পুরো বাতাস বের হয়ে যায়, তাহলে মাটি আর পানি থাকলে সেটাও কি স্যাচুরেটেড সয়েল না? সেটাকে বলা হয় স্যাচুরেটেড সয়েল। সো জিরো এয়ার বয়েড বা স্যাচুরেটেড, একটা জিনিস দেখো, এটা স্যাচুরেটেড জিরো এয়ার বয়েড যে কার্ভটা, সেটা হচ্ছে আমার কম্প্যাকশন কার্ভ থেকে অনেক উপরে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা কম্প্যাকশন করে কখনোই কি আমরা এটাতে টাচ করা কঠিন, তাই না? 100% কম্প্যাক্টেড সয়েল আসলে বাস্তবে পাওয়া কঠিন, যে আমি একদম এমন পরিমাণ কম্প্যাক্ট করব যাতে কোনো এয়ার বয়েডই থাকবে না, সেটা বাস্তবে অসম্মত। জিরো এয়ার বয়েড লাইনটা সবসময় কি আমার ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি থেকে অনেক উপরে হবে, তাই না? কিন্তু একটা এই জায়গায় দেখো 14% হচ্ছে সে অনেক উপরে, কিন্তু যখন 18% তখন হচ্ছে জিরো এয়ার বয়েড লাইনটা একটু উপরে। কারণ হচ্ছে কি, তখন হচ্ছে আমি কি যে ফাঁকা জায়গাগুলো ছিল যেখানে আগে এয়ার থাকতো, সেখানে আমি পানি ইন্টার করে ফেলছি। পানি ইন্টার করার ফলে কি হচ্ছে, তার অনেকটা জিরো মানে এয়ার বয়েড কমে গেছে। কিন্তু এয়ার বয়েড কমে যাওয়াতে কি আমার ড্রাই ডেনসিটি বাড়ছে না, কারণ এয়ার বয়েড কমে গিয়ে সেই জায়গায় কি হচ্ছে, সয়েল পার্টিকেল না থেকে থাকতেছে পানি। সো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, স্যাচুরেশন লাইনের কাছাকাছি চলে যাচ্ছে। এই অংশটা তোমরা পড়বে, কম্প্যাকশন কার্ভের একটা ভালো বর্ণনা পড়বে, আমি এটা দেখতে যাব না। তো আমরা ড্রাই ডেনসিটি বের করার জন্য তোমাদের আতিক স্যার পড়াবেন জি রো ডব্লিউ বাই 1 প্লাস ই, এবং ই সমান সমান ডব্লিউ জি বাই এস, যদি পড়াইছেন বা পড়াবেন। এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। এই সূত্রটা পড়ো, জানো তোমরা? রো ডি সমান জি রো ডব্লিউ বাই 1 প্লাস ই, চ্যাপ্টার 2 তে আছে এগুলো। হ্যাঁ, মেবি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে প্রক্টর টেস্ট। এই প্রক্টর টেস্টের সুবিধা হচ্ছে আমরা ল্যাবে টেস্টটা করে কি পরিমাণ পানি ফিল্ডে দিতে হবে সেই ফিল্ডটা দেন। কিন্তু ঝামেলা হচ্ছে প্রক্টর এই টেস্টটা করছে 1933 সালে, তাই না? 1933 সালে টেস্ট করার পরে দেখা যাচ্ছে এরপরে তখন যে রুলার গুলো ইউজ করতো, কারণ রুলার চালাতে হলে কি আমার মেকানিক্যাল ডিভাইস লাগে, গাড়িগুলো ভালো, ইঞ্জিন গুলো ভালো হইতে হয়। তখন যে গাড়ির ইঞ্জিন ছিল, পরবর্তীতে সময়ের সাথে সাথে কি গাড়ির ইঞ্জিন ভালো হয়েছে,
সো হচ্ছে কি পরবর্তীতে ভালো গাড়ির ইঞ্জিন ভালো হওয়াতে কি হচ্ছে, আমার গাড়ির ফোর্সও বেশি আসছে, তাই না? যে কম্প্যাকশন যে রুলার এগুলো হচ্ছে অনেক ফোর্স দিতে পারছে আগেকার দিনের চেয়ে, কারণ হচ্ছে এখন ইঞ্জিন ভালো, তো আমি রুলারের ওজন বাড়াই দিচ্ছি। রুলারের ভিতর আমি কি, রুলারের ভিতর নরমালি সলিড থাকে, যে সলিড, সলিডটা বাড়াই দিচ্ছি, বা লিকুইড থাকলে লিকুইডটা ইনক্রিজ করে। তো এখন যে ফোর্সটা বেশি দিচ্ছি, সো আগেরটার সাথে এখনটার মিল থাকবে না, কারণ আগে প্রক্টর কি করছে, তখনকার দিনে যে রুলার গুলা, সেই রুলার গুলার আনুপাতিক ছাড়ে সে কি এই যে আমার 5 পাউন্ডটা 30 ইঞ্চি, সরি 12 ইঞ্চি উপর থেকে দিতে বলছে, বা 5 পাউন্ডের 2.5 কেজি যে লোডটা সেটা 12 ইঞ্চি উপর থেকে দিতে বলছে, তখন বলছে কি প্রক্টর এটা সামঞ্জস্য করছে তখনকার দিনে যে ইউজ গুলা হয়, যে রুলার গুলা ইউজ করে। কিন্তু এখন যে রুলার গুলা ইউজ দেখা যাচ্ছে এখন আরো অনেক লোড দিচ্ছে, সো এই কার্ভ মানতেছে না, যেহেতু প্রক্টরের যে ফোর্সটা সমান আসতেছে না। তো এই কারণে পরবর্তীতে আসু অর্থাৎ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অফিসিয়ালস এটাকে একটু মডিফাই করছে বলতে, যেহেতু এখন আমাদের ফোর্স বেশি, ওনারা কি করছে প্রক্টর যে মোলটা ইউজ করছে সেই মোলটা ইউজ করছে, কিন্তু প্রক্টর যে ফোর্স দিছে সেই ফোর্সটাকে ইনক্রিজ করে দিচ্ছে। অর্থাৎ প্রক্টর দিচ্ছে 3 লেয়ারে 25টা করে ব্লো, এখানে কি করা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্টে, যেহেতু আমার ফোর্স বাড়াইতে হবে, এখানে করা হচ্ছে 5টা লেয়ার, যে আগে যেখানে 3 লেয়ার ছিল এখন হচ্ছে কি 5টা লেয়ার, এবং প্রতিটা লেয়ারে 25টা ব্লো, আগেও ছিল 25টা ব্লো, এখনো 25টা ব্লো, এবং যে ওজনটা ছিল আগে ছিল 5 পাউন্ড বা 2.5 কেজি, এখন এটা হচ্ছে 10 পাউন্ড বা 4.8 কেজি যাই হোক। এবং এই যে ড্রপটা আগে ছিল হচ্ছে 12 ইঞ্চি থেকে ড্রপটা করা হইতো, এখন 18 ইঞ্চি। আগে ছিল 300 মিলিমিটার উপর থেকে আমাদের 2.5 কেজি লোডটা পড়তো, এখন হচ্ছে আমাদের 5 কেজি লোডটা 4.8 মানে 5 কেজি লোডটা 450 মিলি উপরে, অর্থাৎ একটু উপর থেকে পড়তেছে। সো আমার ফোর্সটা বেশি হচ্ছে এবং লেয়ারও বেশি হলে কি আমার আলটিমেটলি এর উপর ইফেক্টও বেশি আসতেছে। সো এবং এই মডিফাইড প্রক্টর টেস্ট করে দেখা যাচ্ছে যে এখন আমার ফিল্ডের সাথে একটু মিল পাওয়া যাচ্ছে। সো প্রক্টর আর মডিফাইড এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আগে ছিল 3 লেয়ার, এখন হচ্ছে 5 লেয়ার, আগে ছিল 2.5 কেজি, এখন হচ্ছে 5 কেজি, আগে ছিল 300 মিলিমিটার উপর থেকে ড্রপ, এখন হচ্ছে 450 মিলিমিটার উপর থেকে ড্রপ, আর বাদ বাকি যে প্রসিডিউর পুরোটাই সেম, একই ডাইমেনশনে, যে মোল্ডটা ছিল কলার ছিল এগুলোর ডাইমেনশন একই রয়ে গেছে। এখন এই লেয়ার গুলো যদি দেখা যাচ্ছে, সো প্রক্টর কি করতেছে আলটিমেটলি, মডিফাইড প্রক্টর কি হচ্ছে, প্রক্টর থেকে ফোর্স বেশি আসছে, সো ফোর্স বেশি যদি আসে তাহলে অল্প পানি দিলে কি আমার ড্রাই ডেনসিটি বেশি আসবে। এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রে ওয়াটার কন্টেন্ট বাই ড্রাই ডেনসিটি, এটা যদি হয় আমাদের নরমাল স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, এবং যদি আমি মডিফাই প্রক্টর টেস্ট করি ফোর্স বেশি দেই, দেখা যাচ্ছে একই পরিমাণ ড্রাই ডেনসিটির জন্য কি আমার একই পরিমাণ ওয়াটার কন্টেন্টের জন্য ড্রাই ডেনসিটি বেশি, তাই না? এই কার্ভের উপরে না, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট থেকে মডিফাইড প্রক্টর টেস্ট উপরে থাকবে এবং বাম পাশে থাকবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে আমি যেই একটা ড্রাই ডেনসিটি অ্যাটেইন করতে যে পরিমাণ লোড দিতে, সরি যে পরিমাণ ওয়াটার কন্টেন্ট লাগে, মডিফাইড প্রক্টরে মনে করো স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে আমি 10% পানি দিলে যে পরিমাণ ওয়াটার কন্টেন্ট পাবো, মডিফাইড প্রক্টর টেস্টে দেখা যাচ্ছে 6% পানি দিলে কি আমি একই পরিমাণ ড্রাই ডেনসিটি পাবো। কারণ হচ্ছে কি, যেহেতু এই ক্ষেত্রে আমার ফোর্সটা বেশি, সে পিচ্ছিল না থাকলেও কি সে বেশি কম্প্যাক্ট করে ফেলবে। এই কারণে এইটা একটা বৈশিষ্ট্য করবা যে আমাদের স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের এই লাইনটা ব্যাখ্যা আসতে পারে পরীক্ষার সময়, যে explain why modified proctor in compaction curve modified proctor test will always be in left side of standard proctor test। যেহেতু আমার কম পানিতে আমি একই পরিমাণ কম্প্যাকশন অ্যাটেইন করতেছি, সো এটা আমার বাম পাশে থাকবে, তাই না? যেহেতু বাম পাশে হচ্ছে ওয়াটার কন্টেন্ট কম। সো আমরা কম্প্যাকশন অফ স্যান্ডস এই টপিকটা ইগনোর করব, কারণ আমার পুরো বই পড়া সম্ভব না। তারপর এখানে দেখো আমরা এখানে যে কম্প্যাকশন করছি, এই কম্প্যাকশনটা আমাদের স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট বা মডিফাইড প্রক্টর টেস্ট পুরোটাই ছিল কি উপর থেকে লোড দেওয়া, অর্থাৎ হ্যামারিং করার মতো বা টেম্পিং করা, যে হ্যামারিং এর মতো, যেহেতু উপর থেকে লোডটা ফেলতেছি। কিন্তু বাস্তবে হচ্ছে যখন রাস্তাঘাটে রুলার চলে, তখন কি আমরা উপর থেকে লোড ফেলাচ্ছি না, তখন থেকে হচ্ছে কি রুলারটা চালাচ্ছি।
ওইটাকে বলে নিডিং অ্যাকশন। ওই যে ময়দা গুলার সময় অনেক সময় দেখেন হাত দিয়ে একটা চাপা দেয়, এটা হচ্ছে রাস্তাঘাটে যখন গাড়ির চাকাগুলো চলে, রুলারের চাকাগুলো চলে, তখন হচ্ছে কি এরকম একটা চাপা দেয়, নিডিং করে, এটা বলা হয় নিডিং। ওকে, যে হাত দিয়ে চাপা দিয়ে ঘষিয়ে কম্প্যাক্ট করে, তাই না? ময়দাগুলোর যে চাপটা রুটি বানানোর সময় দোকানে দেখবে যে চাপ দিয়ে কি বলে কাইকে চাপ দিয়ে মিক্স করে। এই যে অংশ, তো আমাদের স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টটা আমার ফিল্ডের সাথে মিলতেছে না, কারণ হচ্ছে এখানে আমি হ্যামারিং করতেছি, উপর থেকে লোড ফেলতেছি, কিন্তু ফিল্ডে যখন কম্প্যাক্ট করতেছি রুলার দিয়ে, তখন দেখা যাচ্ছে আমি নিডিং অ্যাকশন করতেছি, হচ্ছে ঘষা দিয়ে চাপ দিচ্ছি। এই কারণে পরবর্তীতে আরো কিছু কম্প্যাকশন টেস্ট আছে, হার্বার্ট, তারপরে অ্যাবট, সো এগুলো আমি দেখতে যাব না। সো আমি এখন চলে আসি ফ্যাক্টরস এফেক্টিং কম্প্যাকশন। আমরা এই যে কম্প্যাকশনটা কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, তোমরা এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করছি এই আলোচনাগুলো আবার এখানে একটু করতে হবে। একই জিনিস, যে ওয়াটার কন্টেন্টে কি কিসের উপর নির্ভর করে, তাই না? ওয়াটার কন্টেন্টে কোনগুলো একটা ফ্যাক্টর, আমাদের 5টা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে ওয়াটার কন্টেন্ট। তোমরা এখান থেকে একদম, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রিন্টের বই, ইন্ডিয়ান রাইটারের বই, ইন্ডিয়ান রাইটারের বইয়ের সঙ্গে হচ্ছে জাস্ট ইংলিশে লেখা, তাই না? আমরা বাংলা যে ইংলিশ গুলো করতাম, তো জাস্ট আমাদের কথাগুলো বাংলাটা ইংলিশে কনভার্ট করা, তাই না? যে তোমরা যদি ইয়ার বইটা পড়ো, কুর্মির বইটা পড়ো, একদম কি সহজ ইংলিশ না? এটা এরকম সহজ, কুর্মির বইয়ের মতো সহজ ইংলিশ, মানে বাংলা ইংলিশের মতো ইন্ডিয়ান রাইটার গুলা। এই সব ইন্ডিয়ান রাইটারের প্রিন্ট গুলা বা আমাদের সাবকন্টিনেন্টাল প্রিন্ট গুলো একটা সমস্যা থাকে, এগুলোতে ভুল থাকে। আবার বাইরের যে প্রিন্ট গুলো আমাদের, যেমন ফ্রান্সিনি সয়েল মেকানিক্স এর বই বা সিঙ্গারের যে বইগুলা, এই বইগুলোতে আসলে কোনো ভুল থাকে না, এগুলো হচ্ছে ইউএস এর প্রিন্ট, ভালো প্রিন্টার আর কি। যাই হোক, তো ফ্যাক্টর এফেক্টিং এর সমস্যা প্রথম হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট হচ্ছে আমরা দেখতেছি যে যদি কম পানি দেই তাহলে কি আমার কম্প্যাকশনটা ভালো পাচ্ছি না, তাই না? লো ওয়াটার কন্টেন্টের ড্রাই ডেন্সিটি বেশি হচ্ছে, আপ টু একটা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট পর্যন্ত তার ড্রাই ডেন্সিটি বেশি। এটাই লেখা আছে, এট লো ওয়াটার কন্টেন্ট দ্য সয়েল ইজ স্টিফ এন্ড অফার্স মোর রেজিস্ট্যান্স টু কম্প্যাকশন। পানি কম থাকলে কি সে কম্প্যাকশনে বেশি বাধা দেয়, মোর রেজিস্ট্যান্স টু। As the water content is increased, the soil properties get lubricated, the soil mass becomes more workable and the particles have closer packing. আচ্ছা, এই অংশটা হচ্ছে আমরা যা বলছি, ড্রাই ডেন্সিটি ইন দ্য সয়েল ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট টিল দ্য অপটিমাম ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট ওএমসি পর্যন্ত পারবে, এন্ড এরপরে যদি আমি করি, তারপরে দেখা যাচ্ছে আমাদের পানিটা জায়গা দখল করে নেবে, সয়েলকে রিপ্লেস করবে পানি। সো ওয়াটার কন্টেন্ট বাড়লেও কি আমাদের ড্রাই ডেন্সিটি কমবে আফটার ওএমসি। নেক্সট আছে অ্যামাউন্ট অফ কম্প্যাকশন। আমরা এখানে অলরেডি দেখে ফেলছি স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট এবং মডিফাইড প্রক্টর টেস্ট। যেহেতু মডিফাইড প্রক্টর টেস্টটা বাম পাশে আছে, তো আমি যদি কম্প্যাকশন এফোর্ট বাড়িয়ে দিচ্ছি, স্ট্যান্ডার্ড থেকে মডিফাইড এর এফেক্ট হচ্ছে আমরা কম্প্যাকশন এফোর্টস কত পার্সেন্ট বাড়াইছি, আমরা আসলে 456%, অর্থাৎ 4.610। আমরা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে যে পরিমাণ ফোর্স দিচ্ছি, মডিফাইড প্রক্টর টেস্টে তার 4.5 গুণ ফোর্স দিচ্ছি। ওকে, এখন এই ফোর্স কিভাবে করে, আমরা যে কিলো জুল, আমি কত জুল ফোর্স দিচ্ছি কত মিটার কিউব, আমরা একটা ক্যালকুলেশন দেখাবো তোমাদের নেক্সট ক্লাসে, যে আমরা আসলে একটা থেকে একটা 4.5 গুণ ফোর্স দিচ্ছি। যাই হোক, তো আমরা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড থেকে মডিফাইড প্রক্টরে 4.5 গুণ যেহেতু ফোর্স, এবং দেখতেছি যে আমাদের এই কার্ভটা বাম পাশে থাকে, অর্থাৎ মডিফাইড যদি আমরা অ্যামাউন্ট অফ কম্প্যাকশন বাড়াই দিচ্ছি, অ্যামাউন্ট অফ কম্প্যাকশন বাড়াই দিলে দেখা যায় যে আমাদের কম্প্যাকশনটা, আমাদের টার্গেট যে ড্রাই ডেন্সিটি সেটা কম ইয়েতে পেয়ে যাচ্ছে, এবং এটাই দরকার, তাই না? বেশি পানি দিলে আমাদের সব ক্ষেত্রে সয়েলের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। তারপর হচ্ছে টাইপ অফ সয়েল, সয়েলের টাইপের উপর নির্ভর করে। এটা যদি দেখছে যে আমাদের আসলে সয়েলের টাইপ, আমরা জানি কি স্যান্ডি সয়েল হচ্ছে কি আমার কম্প্যাকশন বেশি হবে। এখন ক্লেয়ারে যদি কম্প্যাক্ট করতে যাই, ক্লেয়ার ভিতর কি পানি আছে, পানিও বেশি থাকে, তাই না? অনুগুলো ছোট এবং পানিও বেশি থাকে, সো ওইগুলাতে কম্প্যাক্ট করলে হচ্ছে কি আমার বেশি পরিমাণ কম্প্যাকশন ইনপুট পাবো না। এটাই বলা হচ্ছে the dry density achieved depends upon the type of soil, the maximum dry density and optimum water content for different soils are shown in this figure. In general, coarse grained soil can compacted to higher density. Coarse grained বলতে কি স্যান্ডি সয়েল, যেগুলোর দানাগুলো খুব বড়, স্যান্ড গুলা, density then fine grained, যতই অনেকগুলো ছোট হবে ততই কি তার কম্প্যাকশন খারাপ হবে, যেহেতু অনেকগুলো ছোট তার মধ্যে কি বাতাসের জায়গাও বেশি। উইথ এডিশন অফ স্মল অ্যামাউন্ট অফ, আমরা আরেকটা মজা হচ্ছে, আমরা যদি বালুর মধ্যে যদি অল্প পরিমাণ কাদা দিয়ে দিই,
অর্থাৎ কাদা গুঁড়া দিয়ে দিই, কাদা মাটি গুঁড়া দিয়ে, তাহলে কি এটা কম্প্যাকশনটা অনেক বেশি হবে, তাই না? যে বালুর মধ্যে যে গ্যাপ গুলা, মনে করো বালুর মধ্যে যদি আমি কাদা দিই তাহলে কি সয়েলের ভলিউম ইনক্রিজ হবে? ভলিউম ইনক্রিজ হবে না। এরকমই যে আমরা যদি মনে করো, যেটা আগে বলছিলাম তোমাদের, কুয়ার ভিতরে যদি সিমেন্ট দিয়ে দিই, অল্প একটু সিমেন্ট দিয়ে দিই, কুয়ার তো ভলিউম ইনক্রিজ হবে না, তাই না? যেহেতু কি এগুলো গ্যাপে চলে যাবে। সিমিলারলি এখানে বালি মাটির মধ্যে যদি আমি কিছু কাদা মাটি দিয়ে দিই, ক্লে মাটি দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে ভলিউম ইনক্রিজ হচ্ছে না, কিন্তু ড্রাই ডেন্সিটি ইনক্রিজ হচ্ছে, যেহেতু পানিকে রিপ্লেস করতেছে কাদা। যাই হোক, এটা বলা হচ্ছে যে আমাদের টাইপ অফ সয়েল, কোর্সগ্রেন সয়েলে ইয়াটা বেশি হবে, কোর্সগ্রেন সয়েলে কম্প্যাকশনটা বেশি হবে। তারপর হচ্ছে মেথড অফ কম্প্যাকশন। মেথড অফ কম্প্যাকশন হচ্ছে কোন মেথড, আমি বলতে তোমাদের বললাম যে আমরা করতেছি কি, কোন মেথড দিতে পারি, আমরা হ্যামারিং করতে পারি, ভাইব্রেশন দিতে পারি, নিডিং করতে পারি, না? এই তিনটা আমরা বুঝতে পারছি। হ্যামারিং হচ্ছে উপর থেকে লোড চালানো, ভাইব্রেশন হচ্ছে কাঁপানো, আর নিডিং হচ্ছে মলাই দেওয়া বা গাড়ির চাকা চালানো, যেটা। তো এই তিনটা এক একটা সয়েলের ক্ষেত্রে এক একটা মেথড অফ কম্প্যাকশনের জন্য এক একটা রেজাল্ট দিবে। আমরা যদি এক এক বারবার টেস্ট করি, বিভিন্ন ক্ষেত্রে টেস্ট করি এবং আলাদা আলাদা রেজাল্ট দিবে। যেমন আমাদের কাদা মাটিতে হচ্ছে আমার করে লাগা, হ্যামারিং করলে বেশি বেনিফিট হবে না, যেটা বেনিফিট হবে আমাদের ইয়েতে, তোমার সয়েলে। তো এগুলো আলাদা আলাদা সয়েলের ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে তোমার আতিক স্যার এগুলো ভালো বুঝবেন, ভালো। এগুলো তোমরা তখন ওই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন করবা, তখন এগুলো অটোমেটিক আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা চিত্র, আমি যে কথাটা বলতেছি, আমরা 3 নাম্বার পয়েন্টে যেটা বলছিলাম, টাইপ অফ সয়েল। এখানে টাইপ অফ সয়েলে দেখো, যদি স্যান্ড হয় তাহলে তার ড্রাই ডেন্সিটি একই কার্ভ, কম্প্যাকশন কার্ভ, ওয়াটার কন্টেন্ট ভার্সেস ড্রাই ডেন্সিটি। সো দেখো, এক নাম্বার, এখানে চারটা কার্ভ দেখা হচ্ছে, 1 2 3 4। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ওয়েল গ্রেডেড স্যান্ড, ওয়েল গ্রেডেড স্যান্ড। ওয়েল গ্রেডেড স্যান্ড হলে তার কম্প্যাকশন খুব ভালো হবে। তারপর হচ্ছে লো প্লাস্টিসিটি সিল্ট, তারপরে লো প্লাস্টিসিটি ক্লে, তারপর হাই প্লাস্টিক ক্লে, যেগুলা সেগুলোতে আসলে কম্প্যাকশন খুবই খারাপ হবে, এটা বুঝতেছি। এটা কাদা মাটিতে কম্প্যাকশন করলে আর কি করতে পারা যাবে। তারপর হচ্ছে অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার হচ্ছে আসলে এটা সয়েল, আমি যেটা বললাম যে আমরা যদি এখন ক্লের ভিতরে যদি সিমেন্ট দিয়ে দিই, ক্লে করা ছোট, কিন্তু সিমেন্ট কি তার থেকে ছোট। নরমালি আমাদের যখন যারা রিসার্চ করে, তারা আমাদের এই রিসার্চটা অনেক চলে যায় এক্সিস্টিং সয়েলকে ইমপ্রুভমেন্ট করা, অর্থাৎ সয়েলের ক্যারেক্টারিস্টিক্স ইমপ্রুভ করা। এই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স ইমপ্রুভ করার জন্য বিভিন্ন অ্যাডমিক্সচার দেওয়া যায়। যেমন কাদামাটিতে যদি আমি ক্লে দেই, তাহলে সে হচ্ছে কি তার স্ট্রেংথ বাড়বে। তো কাদামাটিতে যদি আমি সিমেন্ট দেই, তাহলে এগুলো গ্যাপে চলে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিটুমিন ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে লাইম চুনা ইউজ করা হয়। যেই সয়েলে যেটা দরকার, এইভাবে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স ইমপ্রুভ করা যায়। এটা লেখা আছে, the compaction characteristics of soil are improved by adding other materials known as admixtures. The most commonly used admixtures are lime, cement, or bitumen, as discovered in chapter 15. যাই হোক, আজকে বলবো স্যার? না স্যার, না স্যার। আচ্ছা, আজকে যদি আর না বলি ভালো কথা, আমাকে এই উইকে আরেকটা টাইম দাও। এই উইকটা স্যার আমরা কোনো ক্লাস নিতেছি না স্যার, মানে আমাদের অনেক প্রেসার হয়ে গেছে স্যার লাস্ট উইকে। তো স্যার আমরা একটা উইক স্যার একটু ব্রেকে থাকতে চাচ্ছিলাম। ব্রেকে আমি তো তোমাদের পড়া দিচ্ছি না স্যার। একটা উইক মানে স্যার কোনো ক্লাস না, স্যার ছুটি থাকলে স্যার ভালো হতো। জি স্যার। স্যার নেক্সট উইক থেকে স্যার ভালো করে ক্লাস করে দিচ্ছি। তোমাদের ছুটি তো দেওয়া সম্ভব না, তাহলে আমি ওই যে পিসি রেকর্ডিং দিয়ে কয়েকটা ভিডিও আপলোড, একটা ভিডিও আপলোড করে দেবো। হ্যাঁ, আর এই উইকে তোমাদের একটা ক্লাস আছে, সোমবার ক্লাস আছে না স্যার? এই উইকটা স্যার কোনো ক্লাস হলে ভালো হতো স্যার। 24 তারিখ, সরি সোমবার না, তোমাদের ক্লাস কি বারে দিছি? 24 তারিখ দিছি না? 24 তারিখে স্যার। 24 তারিখ ওটা ক্লাস করো। তোমাদের ওখানে একটা পোস্ট করে স্যার এটা স্যার 27 তারিখ পোস্টপোন করা যায় না? জি স্যার। স্যার আমরা এই উইক ক্লাস করব না স্যার। আমাদের একটা উইক স্যার, প্লিজ স্যার ছুটি দেন স্যার। জি স্যার। এমনি বলো কেন তোমরা? আসলে একটু আমি পিছিয়ে গেছি তো আমরা। আচ্ছা, আমি রেকর্ডিং দিয়ে দিব। ওকে, দেখো পরে দেখে নিই। তোমরা আসলে সময় পাবো, এত ভয় পাও না, তোমরা প্রচুর সময় পাবা। কারণ ভার্সিটি খোলার পরে 1 মাস পাবা ক্লাস, তারপরে আবার 15 দিন পিয়ার। ঠিক আছে, 1 মাস 15 দিন কথা। স্যার সব স্যার যেভাবে চাপ দিতেছে স্যার, অনেক কষ্ট টাইম হচ্ছে স্যার। স্যার সব স্যার যেভাবে স্টার্ট করছে আচ্ছা, স্যার আমাদের উপর চাপ হয়ে যেতেছে স্যার, আমরা তো মানুষ স্যার। স্যার আমরা মিডের আগের ক্লাসগুলো এখন করতেছি, মিডের পরের ক্লাসগুলো এখন করতেছি স্যার। মানে স্যার দুইটা একসাথে স্যার করতেছে স্যার। সব স্যার ডাবল ক্লাস নিতেছে স্যার।
যাই দোয়া হোক, রাখেন আমাদের জন্য তোমাদের সাথে আমার স্যার আরেকটা কোর্স কোশ্চেন আছে, ইজি করেন স্যার তোমাদের সাথে কোশ্চেন আরেকটা একটু কোর্স ইজি আছে, করেন ওটাও শুরু করতে হবে আমার, বুঝছো? 312 ল্যাব স্যার জি। স্যার কোশ্চেনটা একটু ইজি করেন স্যার পরীক্ষা তাইলে চলবে স্যার আচ্ছা তোমার ভালো কথা, তোমাদের এই এখনো কোর্স শেষ হলো না, তুই আসছ কোর্স। শোনো, তোমাদের ভালো কথা হচ্ছে কোশ্চেন করব সমস্যা তোমরা কি একটু কষ্ট করো। এই 3-1টা আসলে অনেক বেসিক। যেমন আমার সোহেলের আমার পার্ট থেকে চাকরি পরীক্ষা যদি 100 নম্বরের চাকরি পরীক্ষা হয়, আমার পার্ট থেকে মিনিমাম 20 নাম্বার থাকবে, 20 থেকে 25 নাম্বার থাকবে। বুঝতে পারছো ইম্পর্টেন্ট সয়েল স্ট্রাকচার। হ্যাঁ, না সয়েল এই আমার এই ছোট একটা পার্ট থেকে 4টে চ্যাপ্টার, মানে এই সয়েল থেকে যা সয়েল জিওটেক থেকে যা কোশ্চেন থাকবে তার অর্ধেক কোশ্চেনই থাকবে আমার এই 4টা চ্যাপ্টার। বুঝছো? এই জন্য আমি স্যার থেকে কি স্যার স্ট্রাকচার অ্যানালাইসিস থেকে স্যার ডিজাইন থেকে অ্যানালাইসিসও থাকবে, এই অ্যানালাইসিসে এখন পর্যন্ত যা করা আছে এগুলো থাকবে, পরবর্তীতে যেগুলো করা হবে এগুলো থাকবে না। বুঝতে পারছো? প্রথম সেট যেটা করেছি এটা থাকবে, মানে স্যার আমরা 27 তারিখে পর থেকে স্যার তাহলে স্যার ক্লাস করি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা অনলাইন ভিডিওগুলো দেখে নিও ঘুমানোর সময়। ওকে আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার, শুভকামনা। দোয়া করিয়েন স্যার। আল্লাহ হাফেজ।